টাকা দিয়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে লোক জড়ো করতেছে ঢাকাতে আওয়ামী লীগ। অলরেডি ঢাকাতে অনেকে চলে আসছে। আচ্ছা, এখন আমরা টিএসসি এরিয়াতে আছি, শাহবাগ সহ ঢাকা শহরের বিভিন্ন এরিয়াতে এরকম গাড়িতে করে করে বিভিন্ন মানুষ আসছে। 1 2 3 4 সব শালারা বাটপার, আর্মি হবে ঠিকাদার, নানান স্লোগানে সমন্বয় করে কিন্তু এই মুহূর্তে একটু টেনশনে আছেন। কারণ ছোট্ট একটা ঘটনা বড় আকার ধারণ করেছে। আজকে প্রথমবারের মতন এই অন্তর্বর্তী সরকার রাষ্ট্র ক্ষমতায় আসার পর 37টা কলেজ একত্রিত হয়ে ছাড়া ঢাকা শহরকে কাঁপাই দিছে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ডোনাল্ড ট্রাম্প সরাসরি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে করা নির্দেশ দিয়েছেন 72 ঘন্টার ভিতরে সজীব ওয়াজেদ জয়কে দেশে ফিরিয়ে আনতে হবে। পাকিস্তানপন্থীদের উল্লাস বাংলাদেশের হবে সর্বনাশ। হয়তোবা এই বাংলাদেশ একদিন দেখবেন ভাঙিয়া টুকরা টুকরা হয়ে যাবে। আওয়ামী লীগ ভাঙবে। কেন ভাঙবে? এই 3টা কারণ বললাম, এই 3 কারণে ভাঙবে। এখন কারা ভাঙনে যাচ্ছেন, কারা আলাদা গ্রুপ করছেন, নতুন দল করছেন, সেটা পরের প্রশ্ন। আসসালামু আলাইকুম দর্শক, আজকে এই ভিডিওতে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বর্তমানে বাংলাদেশের অবস্থা এবং রাজনৈতিক শৃঙ্খলা কি তারই আলোকে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেই ভিডিওগুলো দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। প্রিয় দর্শক, তাই আমি আর দেরি না করে চলে যাব মূল ভিডিওতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে ফেলুন এরকম ধরনের সকল আপডেট সবার আগে পেতে। স্ট্রেক গ্লোবাল ডিপ্লোমেসির চেয়ারম্যান রবার্ট স্ট্রেকের সাথে চুক্তি সই করেছেন ওয়াজেদ ইনকর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সজীব ওয়াজেদ জয়। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ডোনাল্ড ট্রাম্প সরাসরি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে করা নির্দেশ দিয়েছেন 72 ঘন্টার ভিতরে সজীব ওয়াজেদ জয়কে দেশে ফিরিয়ে আনতে হবে। বর্তমান বিশ্বের রাজনীতিতে প্রতিদিনই দেখা যাচ্ছে নতুন নতুন চমক। এবার চমকের কেন্দ্রবিন্দুতে বাংলাদেশ। মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। যদি এই নির্দেশ না মানা হয় তাহলে এর ফল ভালো হবে না। ট্রাম্পের এমন ভাষা এবং কড়া হুঁশিয়ারি দেখে আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা হতবাক। এদিকে প্রশ্ন উঠেছে, কেন সজীব ওয়াজেদ জয়কে এভাবে দ্রুত দেশে আসার নির্দেশ দেওয়া হলো? কি এমন ঘটেছে পদ্মার আড়ালে? অনেকেই বলছেন এই ঘটনার সঙ্গে বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতা ও বৈষম্য স্বার্থ, এমনকি ট্রাম্পের ব্যক্তিগত রাজনীতি জড়িত। এই বৈঠকে কি শেখ হাসিনা নিজের জন্য কোনো রাজনৈতিক সমর্থন চাইতে গিয়েছিলেন, নাকি এটি ছিল ভবিষ্যতের বড় ভয়াবহ পরিকল্পনার অংশ? একটি বিষয় পরিষ্কার যে এই নির্দেশ যদি কার্যকর হয় তাহলে বাংলাদেশের রাজনীতির অঙ্গনে বড় পরিবর্তন আসতে পারে। এদিকে আন্তর্জাতিক চাপের মুখে পড়ে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার স্বীকৃতি দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। টাকা দিয়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে লোক জড়ো করতেছে ঢাকাতে আওয়ামী লীগ। অলরেডি ঢাকাতে অনেকে চলে আসছে। আচ্ছা, এখন আমরা টিএসসি এরিয়াতে আছি, শাহবাগ সহ ঢাকা শহরের বিভিন্ন এরিয়াতে এরকম গাড়িতে করে করে বিভিন্ন মানুষ আসছে এবং তাদেরকে নাকি বলা হয়েছে লোনের একটা প্রোগ্রাম আছে শাহবাগে, কিন্তু তাদের আসলে মেইন উদ্দেশ্য ঢাকা শহরটাকে অস্থিতিশীল করে তোলা। আর সব থেকে যে তথ্যটা আর কি আমার কাছে আসলো, আমি সকালে নিউজটা দেখলাম, সেটা হচ্ছে মেবি ফেনী নোয়াখালী এই অঞ্চল থেকে 15টা বাস এবং 20টা মাইক্রোবাসে লোক আসতেছিল ঢাকাতে। ওই লোকগুলাকে 1000 টাকা দেওয়া হয়েছে প্রতি লোককে এবং বলা হয়েছে যে বঙ্গভবনের ইয়ার সামনে যাইতে, যমুনার সামনে, ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনের সামনে যাইতে হবে, ওইখানে যাইতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস কি লোন টোন দিবে 1 লক্ষ টাকা, হ্যান ত্যান এই ধরনের কথা বলছে। এই ধরনের কথা বলে ঢাকাতে লোক আনছে। মেন ইস্যুটা না, যারা আসতেছে ওরাও জানে যে আন্দোলনের জন্য আসতেছে, জ্বালাও পোড়াও করার জন্য, কিন্তু বলা হচ্ছে যে লোনের কথা, যে ডক্টর মোহাম্মদ ইউনূস কি লোন দিবে এটার জন্য আসতেছে। কিন্তু এই ধরনের কোনো কিছু না, ওদেরকে আনাই হইতেছে। এই আওয়ামী লীগ বিভিন্নভাবে প্ল্যান করে আনতেছে যে তোরা গিয়ে ওইখানে একটা অরাজকতা পরিবেশ তৈরি করবি। আওয়ামী লীগের প্ল্যান কি? আওয়ামী লীগের প্ল্যান তো পুনর্বাসন হওয়া না এই মুহূর্তে, কারণ আওয়ামী লীগ জানে এই মুহূর্তে পুনর্বাসন সম্ভব না। আওয়ামী লীগের প্ল্যান হচ্ছে শেখ হাসিনা বাংলাদেশে আসবে না এই মুহূর্তে, কিন্তু আওয়ামী লীগের প্ল্যান হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে ব্যর্থ করা। যে কোনো মূল্যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে ফেলাই দিতে হবে। এরপরে কি আসবে না আসবে সেটা পরের ব্যাপার, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস যদি পড়ে যায় সেনাবাহিনী ক্ষমতা নেবে, অথবা ধরুন নতুন একজন আসলো, সেই মুহূর্তে কি হবে? এরপরে যে আসবে, আপনি ফার্স্টের দিকের উপদেষ্টাগুলা দেখেন আর পরের উপদেষ্টাগুলা দেখেন। ফার্স্টের দিকে যে উপদেষ্টাগুলো আসছে স্বতন্ত্র ছিল, কিন্তু এখন যে উপদেষ্টা আসতেছে 3 জনের ভিতরে 2 জনের ভিতরে আওয়ামী লীগের প্রোডাক্ট। কিছুদিন আগে যেটা হচ্ছে ফারুকি প্লাস বসির আর মাহফুজ আলম প্রধান মাস্টার মাইন্ড এই গণঅভ্যুত্থানে, কিন্তু এই ফারুকি তারপরে হচ্ছে বসির, এরা তো আওয়ামী লীগের প্রোডাক্ট। সেই ক্ষেত্রে এখন যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে কোনোভাবে ফেলে দেওয়া যায় অথবা ব্যর্থ করা যায়, সেই ক্ষেত্রে বড় সুযোগটা কিন্তু আওয়ামী লীগই নিবে। আওয়ামী লীগের পছন্দ মতো কাউরে এখানে বসায় দিবে।
আওয়ামী লীগের পছন্দ মতো, ইন্ডিয়ার পছন্দ মতো কাউকে বসায় দিবে। সেই ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যে হুমকি মনে করে, এই হুমকিটা তারা আর মনে করবে না। তাদের একজন গোলামকে বাংলাদেশে বসায় দিবে। অলরেডি তো আওয়ামী লীগের পক্ষে জামাতও কথা বলতেছে, বিএনপিও কথা বলতেছে। সেক্ষেত্রে তাদের জন্য এই পথটা অনেক ইজি হয়ে যাবে, কারণ রাজনৈতিক দলকে অলরেডি আলাদা করতে পারছে ইন্ডিয়ার প্ল্যান অনুযায়ী। এখন এই যে আপনার স্বৈরাচার হাসিনা যে প্ল্যানটা করছে, দেখেন প্রতিটা স্বৈরাচারেরই এই টাকার যে গরম, এই টাকার গরম দিয়ে তারা অনেক কিছুই করে। আমি আপনাকে বোঝাই, সারা বাংলাদেশে তো 1 কোটি লোক আনত, শেখ হাসিনার সমস্যা নাই, আওয়ামী লীগের সমস্যা নাই। সাপোজ টাকা দিয়ে প্রতি লোককে 1000 টাকা করে দিয়ে আনতে তো সমস্যা নাই। 10 লক্ষ 20 লক্ষ লোক আনতে সমস্যা নাই, কারণ তাদের কাছে প্রচুর পরিমাণে টাকা আছে, যেই টাকাটা হচ্ছে বাংলাদেশ থেকে চুরি করে নেওয়া হয়েছে, তার ইনকামের টাকা না। আমার আপনার টাকাই বাংলাদেশ থেকে চুরি করে আমার আপনার কাঁধের উপর ফেলে দিয়ে গেছে ঋণ। সেই টাকা দিয়ে বাংলাদেশে অস্থিরতা পরিবেশ তৈরি করবে, আমাদেরকে অশান্তিতে রাখবে, আমাদের টাকা দিয়েই আমাদেরকে বিপদে ফেলবে। এই প্ল্যান শেখ হাসিনা করতেছে। অলরেডি ঢাকাতে কিন্তু চুয়াডাঙ্গা, আপনারা দেখছেন টিএসসিতে অনেকেই ধরা হয়েছে, যারা চুয়াডাঙ্গার থেকে আসছে, তাদেরকে বলা হয়েছে 1 লক্ষ টাকা লোন দিবে, হ্যান করবে, ত্যান করবে। এখানে দেখেন প্ল্যানটা কোথায় করছে। যারা আসতেছে ওরা হচ্ছে যারা অলরেডি কিন্তু বাংলাদেশ ঢাকাতে আন্দোলন হচ্ছে, যারা অটো রিক্সা চালক, তাদের আন্দোলন হচ্ছে। কিছু ঢুকে যাবে অটো রিক্সা চালকের ভিতর, কিছু ঢুকবে শিক্ষার্থীর ভিতর। একটা মারামারি, একটা অস্থিরতা পরিবেশ তৈরি করবে। ধরেন মারামারি, ধরাধরি এইগুলা চলবে, এইগুলা দিয়ে একটা অস্থিরতা পরিবেশ তৈরি করার চেষ্টা করবে বাংলাদেশে। অস্থিরতা পরিবেশ তৈরি করলে ডক্টর মোহাম্মদ ইউনূস তো বলে যে চলে যাবো। শেখ হাসিনা বলতে এই দেশ আমার বাপের, ডক্টর মোহাম্মদ ইউনূস কথায় কথায় বলে চলে যাব। বুঝতে পারছেন এই জাতি, বুঝি না এই জাতির কপালে কি আছে। এই জাতির কপালে মেবি ভালো কিছু নাই। তা না হলে ডক্টর মোহাম্মদ ইউনূস কেন বলবে চলে যাব? ডক্টর মোহাম্মদ ইউনূস ডিরেক্ট বলবে আসছি, সংস্কার হবে, তারপরে নির্বাচন, তার কোনো কথা হবে না। কোন রাজনৈতিক দল কি বললো না বললো দেখার সময় নেই, ডিরেক্ট কথা। বিএনপি কি বললো, জামাত কি বললো দেখার টাইম নাই। ডাইরেক্ট সংস্কার হবে, তারপরে নির্বাচন। ডিরেক্ট স্বৈরাচারী মনোভাব ধারণ করতে হবে। একটা কথা মাথায় রাখতে হবে, বিপ্লবের সরকার। যতই বলি অন্তর্বর্তীকালীন সরকার, নো, এটা বিপ্লবের সরকার। আপনার কথা লিখিত হোক অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু আপনার কাজ হইতে হবে বিপ্লবী সরকারের মতো। কারো কথা কেয়ার করা যাবে না, কারণ আপনাকে মনে রাখতে হবে আপনার যে প্রধান সহকারী ছিল মাহফুজ আলম, সে ছিল এই বিপ্লবের প্রধান মাস্টার মাইন্ড। এবং আপনার এখানে 2 জন অলরেডি যারা আন্দোলন দিয়ে ফার্স্টে একদম প্রথম সারির আন্দোলন দিয়ে যারা নেতৃত্ব দিয়ে গণঅভ্যুত্থান সফল করছে, তারা আছে। অবশ্যই এটা বিপ্লবী সরকার, কোনো অন্তর্বর্তীকালীন সরকার না। সো কারো কথায় কান দেওয়া চলবে না, ডিরেক্ট কথা, স্বৈরাচারী মনোভাব ধারণ করতে হবে। এই যে সব দিয়ে তো সুযোগ দিয়ে দিচ্ছেন, কথায় কথা আমি চলে যাব, নো, এই কথা বলা যাবে না। আপনাকে থাকতে হবে, আওয়ামী লীগের বিচার করতে হবে, বাংলাদেশ সংস্কার করতে হবে, তারপরে নির্বাচন। এটা কোনো কথা হবে না। আর আওয়ামী লীগ যত পরিকল্পনা করে, টাকা দিয়ে পয়সা দিয়ে, কোনো পরিকল্পনা যেন সফল না হয়, এটাতে সবাইকে সোচ্চার হইতে হবে। ভুল করা চলবে না কিন্তু, কারণ অনেক ভাইয়ের রক্তের বিনিময়ে আমরা এই বিপ্লবকে সফল করছি, এই স্বাধীনতা অর্জন করছি, ব্যর্থ হওয়ার জন্য না। একটা কথা মাথায় রাখবেন, এই যুদ্ধ চলছে, চলবে স্বৈরাচারী শেখ হাসিনা আওয়ামী লীগের বিরুদ্ধে। ইনকিলাব জিন্দাবাদ। এমন দৃশ্য যখন মানুষ দেখে, তখন মানুষের মধ্যে ক্ষুব্ধ একটা মেন্টালিটি তৈরি হয়। তবে প্রত্যেকটা দল বা যারা এই কলেজের শিক্ষার্থীরা আছেন, তাদের দাবিগুলো তাদের কাছে যৌক্তিক হলেও আজকে যে দৃশ্য সারা বাংলাদেশ দেখেছে, এমন দৃশ্য আসলে সরকার কিভাবে কন্ট্রোল করবে? সমন্বয়কদের মধ্যে যারা উপদেষ্টা পরিষদে আছেন অথবা যারা বড় পর্যায়ে আছেন, তাদেরকেও কিন্তু এখানে নানানভাবে বক্তব্যের আওতায় আনা হয়েছে যে তোমরা কি দেখছো না, এখন সমন্বয়করা আসলে কার পক্ষ নিবে? সব যখন ছাত্র, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তো তারা সমন্বয়ক। এখন যার পক্ষে তাদের বক্তব্য আসবে তাদের কাছে ভালো লাগবে, আর যাদের পক্ষে আসবে না তারাই মুহূর্তে বলে ওঠে 1, 2, 3, 4 সব শালারা বাটপার, আর্মি হবে ঠিকাদার, নানান স্লোগানে সমন্বয়করা কিন্তু এই মুহূর্তে একটু টেনশনে আছেন। কারণ ছোট্ট একটা ঘটনা বড় আকার ধারণ করেছে। আজকে প্রথমবারের মতন এই অন্তর্বর্তী সরকার রাষ্ট্র ক্ষমতায় আসার পর 37টা কলেজ একত্রিত হয়ে ছাড়া ঢাকা শহরকে কাঁপাই দিছে। এখন ঘটনার প্রেক্ষাপটটা আসলে কোনখান থেকে শুরু হলো? শিক্ষার্থীরা বলছে পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ডিএমআরসি কলেজের এক শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে এই হাসপাতালের সামনে বুধবার থেকে বিক্ষোভ করছিল ডিএমআরসি কলেজের শিক্ষার্থীরা। কিন্তু কবি নজরুল এবং সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের একটি অংশ বিক্ষোভরতদের উপর হামলা করে। এমনকি এই অংশটার নাম ছাত্রদল হিসাবে কিন্তু স্টুডেন্টদের মুখ থেকে আসছে। এই হামলার প্রতিবাদে আজ দুপুরে ডিএমআরসি কলেজ, ঢাকা কলেজ, সিটি কলেজ, নটরডেম কলেজ সহ ঢাকার বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সম্মিলিতভাবে কবি নজরুল এবং সোহরাওয়ার্দী কলেজে হামলা করে। তোমরা কি এই প্রফেশন বাইসা নিছো? এরকম যদি চলে তাহলে এগুলা কোন দিকে যাবে? ছাত্রদের এই সকল আচরণে ছাত্রলীগের যে বদনাম ছিল সেটা এখন সুনাম হয়ে যাচ্ছে।
তে ভাই ছাত্রলীগ আর খারাপ করছে, কি হাতে ক্ষমতা ছিল তো এগুলা করছে, এখন ছাত্রদের হাতে ক্ষমতা আছে, সাধারণ ছাত্র তারা অসাধারণ হয়ে উঠছে, যারা পছন্দ হচ্ছে না তার বিরুদ্ধে মব জাস্টিস হয়ে যাচ্ছে, যারা পছন্দ হচ্ছে না সোশ্যাল মিডিয়াতে আক্রমণ করা হচ্ছে, যে কলেজের বিরুদ্ধে পছন্দ হচ্ছে না সেই কলেজে ঢুকা ভাঙচুর চালাচ্ছে। এটা কোনো সিস্টেম হতে পারে না, কিন্তু আজকে এমনটাই ঘটেছে। আর এই ঘটনার পরে যে দুই কলেজে হামলা চালাইছে তারা তো আর বৈশাখী আঙ্গুল চষে নাই, তারা পাল্টা হামলা চালাইছে। আর এতে উভয় পক্ষের শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়ায় বাংলাদেশের মানুষ আজকে থমকে গিয়েছে, এমনকি টানা সন্ধ্যা পর্যন্ত এই ঘটনাগুলো চলেছে। ইভেন সেখানে পুলিশ সেনাবাহিনীও বিক্ষোভের মুখে পড়েছে, কারণ তারাও ফুললি ফাংশন বা লাঠিচার্জ টিয়ারশেল এগুলো কিন্তু তারা চালাতে পারে নাই। বিক্ষোভকারী শিক্ষার্থীরা বলছেন আজ সকালে ডিএমআরসি এবং আশেপাশের কলেজগুলোতে ন্যাশনাল মেডিকেল কলেজগুলো মিলে তারা ন্যাশনাল মেডিকেলের সামনে বিক্ষোভ করতে গেলে কবি নজরুলের শিক্ষার্থীরা হামলা চালায়। পরে আমরা সমন্বিতভাবে তাদের হামলার জবাবকে প্রতিহত করি। 30 থেকে 35 জন এখন পর্যন্ত আহত হয়েছে। আজকে সেখানে পরীক্ষা ছিল সোহরাওয়ার্দী কলেজে, তো সেই পরীক্ষা বন্ধ হয়েছে, শিক্ষার্থীরা আতঙ্কিত ছিল, বাহির থেকে হামলা ধুমধাম, মানে আমি নিজেও একটু আশ্চর্য হয়েছি এ কেমন অবস্থা দেখলাম। এবং সিসিটিভিতে দেখা গেছে যে গেট ভেঙে ঢুকেছে, ইচ্ছামতো ভাঙচুর করেছে, গাড়ি ভাঙচুর করেছে, গ্যাস লাইন ছেড়ে দিয়েছে। আর এক শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে আজকে যে দৃশ্য আমরা দেখলাম, এগুলোকে আমাদের সমন্বয়করা কিভাবে ব্যালেন্স করবে? এখানে আপনার 35টি কলেজের শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে। আর যাত্রাবাড়ি ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা প্রথমে সোহরাওয়ার্দী কলেজে হামলা চালিয়েছে বলেই গণমাধ্যমে এখানে অভিযোগ উঠে এসেছে। আর এখানে অ্যাম্বুলেন্স, প্রাইভেট কার সহ যানবাহন ভাঙচুর, কলেজের গুরুত্বপূর্ণ মালামাল লুট করা হয়েছে এই মানে ঘটনাগুলোর মধ্যে। তো এই আন্দোলনে আজকে সারা বাংলাদেশের মানুষ স্তম্ভিত, ঢাকা শহরের মানুষ বিরক্ত, কথায় কথায় আন্দোলন, কথায় কথায় রাজপথে নামা। ভাই দেশে আইন আছে, অন্তর্বর্তী সরকার আছে নিরপেক্ষ, ছাত্রদের পক্ষেরই সরকার, তো সরকারকে তো কাজ করতে দিতে হবে, প্রশাসনকে কাজ করতে দিতে হবে। এখন প্রশাসনটা মানি না, আমরা নিজেরাই যদি যে মব জাস্টিস করতে চলে যাই, তো মেডিকেল কলেজগুলো যদি বলে যে কালকে থেকে চিকিৎসা বন্ধ, তো তোমার বাবা, দাদা, নানি বা সাধারণ মানুষ একটা অসুস্থ হলে কই যাবে বলেন? বিকল্প কি আমাদের হাতে? এগুলোর একটা সুষ্ঠু সমাধান দরকার, ছাত্রদেরকে সিস্টেমে আনা দরকার। অভিযোগ থাকতে পারে, ঘটনা ঘটতে পারে, বাট সেটার জন্য আইন আছে, আদালত আছে, প্রসিডিং আছে। মনে হচ্ছে যদি কোথাও অভিযোগ করে কাজ হচ্ছে না, সমন্বয়কদের মাধ্যমে প্রয়োজনে কমিউনিকেট করে বিষয়টাকে একটু দ্রুত গতিতে বাড়াও। কিন্তু এইভাবে কোথাও গিয়ে এক কলেজ আরেক কলেজের ভাঙচুর, হামলা, মামলা, এগুলা কি মানে রাষ্ট্র পছন্দ করছে? মানুষ তো এখন এক পর্যায়ে বইলেই ফেলছে যে আগেই তো ভালো ছিল মনে হয়। এগুলোকে বাহাবা দেওয়ার কিছু না, এগুলা এই অর্জনকে ম্লান করে দিচ্ছে। বারবার বলছি, ধৈর্যশীল হতে হবে। আর যারা নেতৃত্ব দিচ্ছেন, ওই ছাত্রলীগের কেন্দ্রীয় কমান্ডিং যেমন সারা বাংলাদেশের ছাত্রলীগকে মানে কন্ট্রোল করতে পারে নাই, আপনাদের একই অবস্থা হয়ে যাচ্ছে। কমান্ড করতে হবে, ব্যালেন্স রাখতে হবে। এখন বড় দলে যখন বিপদ আসে তখন ভাঙনের সুযোগটা বেশি তৈরি হয় এবং এই সুযোগ কাজে নেন অনেকে, কাজে দেন। ভাঙন মূলত হয় তিনটা কারণ। একটা হচ্ছে মতবিরোধ, আর একটা হচ্ছে ক্ষমতার স্বপ্ন, মানে কিছু মানুষ তাকে সুবিধাবাদী যদি মনে করে এই যে ক্ষমতা পাওয়ার সুযোগ, তখন তারা একটা ভাঙন তৈরি করে। আর আরেকটা হচ্ছে নিরাপদ স্পেস। নিরাপদ স্পেসটা হলো যে যখন অন্য একটি সরকার আসে তখন এদেরকে দমন পীড়ন করে, দমন পীড়ন থেকে বাঁচার জন্য তখন একটা নিরাপদ স্পেস খোঁজে, এবং এই খুঁজের কারণে যারা এই কিছু ভীতু রাজনীতিবিদ আছেন তখন তারা ওই পল্টি খান। তখন তারা এখন সব বড় দলই কিছু সুযোগ সন্ধানী থাকে, সেখানে কিছু স্পষ্টবাদী লোকও থাকে, বিভিন্ন ধরনের লোক থাকবে। এখন আপনারা যদি বলেন যে আওয়ামী লীগ এই দুর্যোগের সময় এটা ভাঙবে না ঠিক থাকবে, এটার উত্তর হচ্ছে আওয়ামী লীগ ভাঙবে। কেন ভাঙবে? এই যে তিনটা কারণ বললাম, এই তিন কারণে ভাঙবে। এখন কারা ভাঙনে যাচ্ছেন, কারা আলাদা গ্রুপ করছেন, নতুন দল করছেন, সেটা পরের প্রশ্ন, কিন্তু ভাঙবে এটা শিওর। এখন চলন্ত ট্রেন, এটা তো বিভিন্ন স্টেশনে থামে, কেউ উঠে কেউ নামে, এটা হচ্ছে মানে ওই ট্রেনের মতো রাজনীতিটা। বড় দলগুলোতে অনেক লোক আসে আবার কেউ চলে যায়, এবং এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। আর যেহেতু আমাকে এখন সংকটে আছে, গভীর সংকটে, এবং এই সংকটে ভাগাভাগি হয়েছে, আবার নতুন ভাবে জেগেছে। অনেকে মনে করেন সেখানে ভাঙন আসতে পারে কিন্তু আবার জেগে উঠবে, এটাও নিশ্চিত। এবং এই যে আবার নতুন ভাবে ফিরে আসা, এটাও একটা পথ বেরোবে। কিন্তু অনেকেই মনে করছেন যে তার যে ইমেজ সংকটে পড়েছে গত 15 বছরের শাসন আমলের কারণে, সেই ইমেজ সংকট কাটিয়ে উঠতে সময় লাগবে। তবে কেউ কেউ মনে করছেন যে শেখ পরিবারে যে দাপট ছিল আওয়ামী লীগে, সেটা অদূর ভবিষ্যতে সেই রকম দাপট নাও থাকতে পারে। কারণ নতুন প্রজন্ম, তাদের চিন্তা ভাবনা, চেতনা অনেক কিছু ডিফারেন্ট। আমরা যারা যে প্রজন্ম একসময় শেখ মুজিব যার বিরুদ্ধে কথা বলা, কিংবা তাকে এক ধরনের মানে জাতির পিতা এবং তার বিরুদ্ধে মানে তাকে সবাই যেভাবে গ্রহণ করেছিল, এখন নতুন প্রজন্ম সবাই গ্রহণ করতে চাচ্ছে না। তারা ইতিহাস টানতেছে যে 71-এর পরে বঙ্গবন্ধু স্বৈরশাসক হয়ে উঠেছিলেন, জাসদ সহ অনেকে, এমনকি তার দলের লোকদেরকে, মুক্তিযোদ্ধাকে হত্যা করেছেন, তাদের যে বাকশাল করে, তাদের প্যারালাল একটি বাহিনী করে। তো এইগুলো নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠেছে, কারণ এই নতুন প্রজন্ম হচ্ছে অনেক স্টেক ফরওয়ার্ড, তারা মানে আমাদের প্রজন্মের মতো নয়। সুতরাং আমাদের প্রজন্ম যেভাবে আওয়ামী লীগকে দেখেছে, এই প্রজন্ম সেভাবে নাও দেখতে পারে। আমাদের প্রজন্মে যেভাবে আওয়ামী লীগ যে ধারাবাহিকতায় এসেছিল, সেই ধারাবাহিকতা সেটা বজায় নাও থাকতে পারে। তবে
কথা হচ্ছে আওয়ামী লীগ ভাঙবে মানে মোটামুটি শিওর ভাঙবে, কারণ অতীতের অভিজ্ঞতা সেটাই বলে ভেঙেছে। কিন্তু ভেঙে টুকরো টুকরো হয়ে নিঃশেষ হয়ে যাবে এটা আবার ঠিক নয়। এটা একটা চলমান প্রক্রিয়া এবং দল বিপদে পড়লে এটা হয়। এবং যখন সরকার আসে বিরোধী দল তারাও চায় যে দলকে দুর্বল করে ফেলুক এবং তারাও একটা স্পেস দেয় যে দল ভাঙুক। প্রিয় দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই আলোচনাগুলো শুনেছেন এবং এই আলোচনাগুলো নিয়ে যদি আপনার কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।